বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লতিফ মিয়া বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন হয়ে গেল অনুপস্থিত ছিলাম। আশা করি শিক্ষার্থীরা সকলেই সুস্থ আছো। যাক, আজকে তোমাদের আমি বাংলা শব্দের গঠন নিয়ে আলোচনা করব। শব্দ কি? শব্দ হচ্ছে বস্তু বা ভাবের দ্বৈত। শব্দের দ্বারা আমরা পরিচিত বস্তুকে বোঝাতে বা অন্তরস্থ ভাবকে প্রকাশ করতে চাই। যেমন একটি শব্দ হচ্ছে অলস। অলস শব্দটি যদি বিশ্লেষণ করি তাহলে দেখবে কি কি দিয়ে বিশ্লেষণ করা যায়। সরায়ু যুগ ল যুগ অ যুগ দন্তস্য যুগ অ। তাহলে একটি সংমিশ্রিত শব্দ হলো অলস। অলস শব্দটি শ্রম বিমুখ, জড় প্রকৃতি বিশিষ্ট ভাবে ধূর্ত। এভাবে এক বা একাধিক শব্দ প্রকাশ করে একটি বা একাধিক অর্থ বা ভাব। যে ধ্বনির কোনো অর্থই নেই, ব্যাকরণে তাকে শব্দ বিবেচনা করা হয় না। কিন্তু এ উ ওই ইত্যাদি এককভাবে অর্থ প্রকাশ করতে পারে বলে এগুলো একাধারে ধ্বনি ও শব্দ। আমি শব্দের গঠন আলোচনায় পৃথিবীর বিভিন্ন ভাষার মতো বাংলা ভাষায়ও কতগুলি সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি হয়। এই শব্দ তৈরির প্রক্রিয়াও যথেষ্ট বৈচিত্র্যময়। বৈচিত্র্যময় এই শব্দ তৈরির প্রক্রিয়াসমূহকে সাধারণভাবে শব্দ গঠন বলা যেতে পারে। এখন এই শব্দ গঠন প্রতি উল্লেখযোগ্য প্রক্রিয়া আছে, যেমন সন্ধি, সমাস, প্রত্যয়, উপসর্গ, বিভক্তি, বিদেশি শব্দের বিকৃত উচ্চারণ, ভাবানুবাদ ইত্যাদি। এখন মানে শব্দগুলো সন্ধির সাহায্যে হতে পারে, সমাসের সাহায্যে হতে পারে, প্রত্যয়ের সাহায্যে হতে পারে, উপসর্গের সাহায্যে হতে পারে, বিভক্তির মাধ্যমে হতে পারে, আর বিদেশি শব্দের বিকৃত উচ্চারণের মাধ্যমে হয়, আর বিভিন্ন ভাবানুবাদ ইত্যাদির মাধ্যমে শব্দ গঠন হতে পারে। আজকে আমরা উল্লেখযোগ্য কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে সন্ধির সাহায্যে। এখন পাশাপাশি দুটি বর্ণের একত্রীকরণ যখন হয় এবং নতুন নতুন শব্দ তখন তৈরি হয়। অর্থাৎ পাশাপাশি দুটি বর্ণ যখন একত্রিত হয় তখন নতুন শব্দ তৈরি হয়। যেমন হিম যুগ আলয়, হিমালয়। আরেকটি পর যুগ উপকার, পরোপকার। এভাবে সন্ধির সাহায্যে দুটি পাশাপাশি বর্ণের মিলনে নতুন শব্দ গঠন হয়। সমাসের সাহায্যে দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়ে নতুন নতুন শব্দ তৈরি হয়। দুই বা ততোধিক পদ যখন এক পদে পরিণত হয় তখন নতুন নতুন শব্দ গঠন হয়। যেমন বছর বছর, দুটি পদ একত্র হয়ে হলো ফ্রি বছর। নীল যে আকাশ হয়ে হচ্ছে এক পদ নীলাকাশ। তাহলে বলা হচ্ছে, এই জন্য বলা হলো যে দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়ে একটি নতুন শব্দ গঠন হতে পারে। এটি শব্দ গঠন প্রক্রিয়া একটি উল্লেখযোগ্য প্রক্রিয়া। তারপরে দেখব বিভক্তির সাহায্যে শব্দ গঠন।
এক্ষেত্রে কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে এক ধরনের নতুন শব্দ তৈরি করে। কতগুলো বর্ণ বা বর্ণের সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে এক ধরনের নতুন শব্দ তৈরি করে এবং এভাবে নতুন শব্দ গড়ে তুলতে পারে। যেমন কর যুগ এ, অর্থাৎ কর শব্দের পরে এ বিভক্তি যুক্ত হয়ে কি হলো করে। অনুরূপভাবে রহিম যুগ এর, রহিমের, রহিম শব্দের পরে এর বিভক্তি যুক্ত হয়ে হলো রহিমের, অর্থাৎ বিভক্তির সাথে এরকম শব্দ গঠন হতে পারে। তারপরে বিদেশি শব্দের বিকৃতি উচ্চারণের মাধ্যমেও শব্দ গঠন হতে পারে। বিদেশি শব্দের উচ্চারণ বিকৃতি ঘটে বাংলা ভাষায় বেশ কিছু শব্দ তৈরি হয়েছে। যেমন টিউবওয়েল অথবা টিপকল। টিউবওয়েলের বিকৃত উচ্চারণ হয়েছে টিপকল। আমরা সে টিউবওয়েল বলছি, আবার টিপকলে বলছে, যাই টিপকলে যা, টিপকল থেকে পানি নিয়ে আয় বা টিউবওয়েল থেকে পানি নিয়ে আয়। তো এরকম ভাবে বিদেশি শব্দের বিকৃত, টিউবওয়েল বিদেশি শব্দ, এটার বিকৃত উচ্চারণ হচ্ছে টিপকল। অনুরূপ ভাবে অফিস, এই অফিস না বলে এক সময় আবার আপিস বলছি, অর্থাৎ অফিসের বিকৃতি শব্দ হচ্ছে আপিস। তো এর আরবার বলা হচ্ছে সিংহভাগ, এটা হচ্ছে লায়ন শেয়ার। এরকম বিদেশি শব্দের বিকৃত উচ্চারণের মাধ্যমে বাংলা শব্দের নতুন শব্দ গঠিত হতে পারে। এরভাবে আরো কিছু আছে, যেমন অনুবাদের মাধ্যমে বাংলা শব্দ গঠন হতে পারে। বিদেশি শব্দের অনুবাদের মাধ্যমে বাংলা ভাষায় অনেক শব্দ রয়েছে। লায়ন শেয়ার, সিংহভাগ, সন অফ সয়েল, ভূমিপুত্র ইত্যাদি। অর্থাৎ বিদেশি অনুবাদের মাধ্যমেও বাংলা শব্দের, বাংলা ভাষায় শব্দের গঠন হতে পারে। এরকম উপসর্গ যুগে শব্দ গঠন হতে পারে। এই প্রক্রিয়ায় ধাতু বা শব্দের পূর্বে উপসর্গ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করবে। ধাতু বা শব্দের পূর্বে উপসর্গ যুক্ত হয়ে বাংলা শব্দে নতুন নতুন শব্দ সৃষ্টি হতে পারে। যেমন প্রতিযুগ রোধ, প্রতিরোধ, উপযুগ শহর, উপশহর। এটা আমি স্ক্রিনের মধ্যে দেখাইনি, তোমরা জেনে নাও। উপসর্গ যুগে শব্দ গঠন। তারপরে আবার প্রত্যয় যুগে হতে পারে। এক্ষেত্রে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করবে। এই প্রক্রিয়া সাধারণত দুভাগে হতে পারে। প্রত্যয়ের ভাগ অনুযায়ী একটা কৃত প্রত্যয় যুগে, পর যুগ আ, পড়া, পট যুগ অক, পাঠক। এখানে পর পরে আ প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে পড়া। আর পট যুগ অক, এখানে পটের পরে অক প্রত্যয় যুক্ত হয়ে হচ্ছে পাঠক। আর হচ্ছে তদ্ধিত প্রত্যয় যুগে পশ্চিম যুগ আ, পশ্চিমা, ঢাকা যুগ আই, ঢাকাই। এখানে পশ্চিম শব্দের পরে আ প্রত্যয় যুক্ত হয়ে পশ্চিমা হয়েছে। আর ঢাকা যুগ আই, এখন ঢাকা শব্দের পরে আই প্রত্যয় যুক্ত হয়ে ঢাকা হয়েছে। এগুলি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। অর্থাৎ তৎকিত প্রত্যয় যুগে এবং তদ্ধিত প্রত্যয় যুগে বাংলা শব্দ এভাবে নতুন নতুন শব্দ গঠন হয়। এবার আসছি উৎস অনুযায়ী বাংলা শব্দ, একটি আলোচনা করছি। আমরা জানি যে উৎস বা উৎপত্তি বিচারে বাংলা শব্দকে 5টি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ উৎস অনুযায়ী বাংলা শব্দ 5 ভাগে বিভক্ত, অর্থাৎ 5টি। একটা হচ্ছে তৎসম শব্দ, দ্বিতীয় হচ্ছে অর্ধ তৎসম শব্দ, তৃতীয় হচ্ছে তদ্ভব শব্দ, আর চতুর্থ হচ্ছে দেশি, আর ষষ্ঠ হচ্ছে বিদেশি। এই অর্থাৎ
পঞ্চম হচ্ছে বিদেশি। অর্থাৎ এই 5টি ভাগে ভাগ, উৎস অনুসারে বাংলা শব্দ এই 5টি ভাগ: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। এখন প্রথম ভাগটা হচ্ছে তৎসম শব্দ। এটির অর্থ কি? তৎ অর্থ, এটিকে যদি বিশ্লেষণ করি, তৎসমকে যদি ভাঙি, তাহলে দেখব কি তৎ যুগ সম, তৎসম। তৎ অর্থের অর্থ হচ্ছে তৎ তাহার, সম শব্দের অর্থ হচ্ছে সমান, তাহলে একত্রে হবে তৎসম অর্থাৎ তাহার সমান। এখন প্রশ্ন জাগে, এখানে এই তাহারটা কে? এখানে তাহার শব্দের অর্থ হচ্ছে যে সংস্কৃত শব্দ, অর্থাৎ এই সংস্কৃত শব্দের শব্দগুলি হচ্ছে তৎসম শব্দ। আমি একটি বাক্য বলছি, লাইন, কবিতার লাইন বলছি বা একটি অংশ বলছি, এটির মধ্যে তৎসম শব্দগুলো রয়েছে। যেমন, হস্তে যদি থাকে শক্তি, চন্দ্র সূর্য করবে ভক্তি, জলপাত্র ভবনের ধর্ম, লাভ ক্ষতি মনুষ্যের কর্ম। এখানে এই শব্দ আবার বলছি, হস্তে যদি থাকে শক্তি, চন্দ্র সূর্য করবে ভক্তি, জলপাত্র ভবনের ধর্ম, লাভ ক্ষতি মনুষ্যের কর্ম। এই শব্দগুলোর মধ্যে হস্তে, এই শব্দটি হচ্ছে তৎসম শব্দ। চন্দ্র, এটা হচ্ছে তৎসম শব্দ। এইভাবে বাংলা ভাষায় যে শব্দগুলো সংস্কৃত শব্দ থেকে এসেছে এবং যে শব্দগুলো ক্ষয়প্রাপ্ত হয়নি বা ভেঙে যায়নি, হুবহু সংস্কৃত শব্দগুলো বাংলা শব্দে ব্যবহৃত, এরকম শব্দ কি তৎসম শব্দ বলা হয়। যেমন, নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চন্দ্রের মাটিতে পা দিয়েছিলেন। এখানে চন্দ্রের মাটিতে, চন্দ্র শব্দটা এখানে তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ এটা। তারপরে হচ্ছে অর্ধতৎসম শব্দ। তৎসম শব্দ থেকে বিকৃত উচ্চারণের ফলে অর্ধতৎসম শব্দ উৎপন্ন হয়। অর্থাৎ যে সকল সংস্কৃত শব্দ কালের বিবর্তনে কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে বা একটু ভেঙে গেছে বা একটি বিকৃতি লাভ করছে, সম্পরিপূর্ণ না, কিছুটা আংশিক বিকৃতি লাভ সম্পন্ন, এইসব শব্দ অর্ধতৎসম শব্দ। সংস্কৃতের উচ্চারণ রীতি বাংলায় অনুসরণ করা হয় না, ফলে সংস্কৃত শব্দ বিকৃত হয়ে যায়। যেমন, আমি সংস্কৃত শব্দ চন্দ্র, এটার অর্ধতৎসম শব্দ হবে চান্দ বা চান্দু। এরকম আরো হতে পারে হস্ত। হস্ত এটা সংস্কৃত শব্দ, এটাকে যদি অর্ধতৎসম শব্দে নিয়ে যায় তাহলে হবে হস্ন। এরকম ভাবে তদ্ভব শব্দকে, এগুলো হচ্ছে অর্ধতৎসম শব্দ, অর্থাৎ কিছুটা সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ কিছুটা আংশিক বিকৃতি লাভ করছে, এরকম শব্দ বাংলা অর্ধতৎসম শব্দ। তারপর হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভবকে যদি বিশ্লেষণ করি, তত্ত্ব তাহার, ভবত উৎপন্ন, তাহলে তদ্ভব হবে তাহার থেকে উৎপন্ন, অর্থাৎ কিসে থেকে আসলো? সংস্কৃত থেকে উৎপন্ন। এই তাহার শব্দটা আগেই বলেছিলাম যে সংস্কৃত শব্দ। তো এটি, এই শব্দ আসলে বাংলা ভাষার মূল উপাদান। বাঙালির দৈনন্দিন জীবনে অধিকাংশ শব্দ এই তৎসম শব্দ হিসেবে ব্যবহার করা হয়। এটি আসলে মূল শব্দ বা মূল উপাদান। যেমন, হস্ত সংস্কৃত শব্দ, এটি যদি অর্ধতৎসম শব্দ হয় হক্ন, আর তদ্ভব শব্দ যদি হবে হাত, তাহলে হস্ত হক্ন হাত। অনুরূপভাবে চন্দ্র, চান্দ বা চান্দু,
লাস্টে তদ্ভব হয়ে চাঁদ হবে। এরকম ভাবে তস্য অদ্বিতীয় তদ্ভব শব্দ আলোচনা করে গেল। এবার আসি বিদেশি শব্দে। বিদেশি শব্দ কি? বাংলাদেশে আদিম অধিবাসী কুল মন্ডাদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলাতে এসেছে। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না, অর্থাৎ মূল খুঁজে পাওয়া যায় না, কিন্তু বিদেশি শব্দ থেকে বাংলা শব্দ এসেছে এরকম কিছু। কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে। মূল খুঁজে না পাইলে শব্দের মূল কোটা কি সেটা খুঁজে পাওয়া যায় না, কিন্তু এটা কোন ভাষা থেকে এসেছে সেটি খুঁজে পাওয়া যায়। যেমন কুড়ি, কুড়ি, এই কুড়ি শব্দটা মূল কি যায় না, তবে আমাদের বাংলায় আমরা যদি ব্যবহার করি বাংলাদেশে যে 20, 20 বললে আমরা সবাই বুঝি যে 20 একটি সংখ্যা, কিন্তু 20টাকেই কুড়ি বলে। বা কুড়ি শব্দটা বাংলা শব্দে কুড়িও আছে 20ও আছে। এই কুড়ি শব্দটা মূল অর্থ কি খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কোন ভাষা থেকে আসছে সেটি খুঁজে পাওয়া যাবে, কারণ এটি এই কুড়ি ভাষাটা কুল ভাষা থেকে এসেছে। এজন্য বলা যায় যে বাংলা শব্দের মূল নির্ধারণ করা যায় না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে তা নির্ধারণ করা যায়। কুড়ি বা 20 এটি কুল ভাষা। অনুরূপভাবে পেট, এই পেট আমরা জানি উদর, এই উদরকে পেট বলা হচ্ছে। এই পেট সত্যিকারে উদর উদর হিসেবে আমরা জানি, কিন্তু পেটটাকে আর কি অর্থে মূল কি সেটা জানি না, কিন্তু এর কোন ভাষা থেকে আসছে সেটা জানি, সেটা হচ্ছে তামিল ভাষা থেকে আসছে। অনুরূপ ভাবে চুলা, এটা মূল অর্থ খুঁজে পাওয়া যাচ্ছে না কি, কিন্তু এটি কোন ভাষা থেকে আছে তা খুঁজে পাওয়া যাচ্ছে, যে মুন্ডারি ভাষা থেকে এসেছে। চুলা শব্দটি মুন্ডারি ভাষা থেকে এসেছে। এটা বাংলা অর্থ হচ্ছে আমরা উনুন হিসাবে ব্যবহার করি, উনুন, উনুন বা চুলা। তাহলে এরকম বিভিন্ন অধিবাসী থেকে, যেমন কুল মুন্ডাদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলাতে বহুল পরিমাণে ব্যবহৃত এই শব্দগুলি হচ্ছে দেশি শব্দ। এবার যাচ্ছে বিদেশি শব্দ। রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসেছে। অর্থাৎ রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে, সংস্কৃতিগত বা বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের শব্দ, বহু শব্দ বাংলায় এসেছে। এদের মধ্যে আরবি, ফার্সি ও ইংরেজি শব্দ বহুল পরিমাণে উল্লেখযোগ্য। অন্যান্য আছে, কিন্তু এর মধ্যে আরবি, ফার্সি, ইংরেজি শব্দ প্রাবল্য বেশি। সেকালে সমাজ জীবনের প্রয়োজনীয় উপকরণ রূপে বিদেশি শব্দ এদেশের ভাষায় গৃহীত হয়েছে। সমাজ জীবনের সেই সময়ে, প্রাচীনকালে বা সেই সময়ে পূর্বেকালের মানুষের প্রয়োজনীয় উপকরণ রূপে বিদেশি শব্দ এদেশের, অর্থাৎ আমাদের বাংলাদেশে, অর্থাৎ আমাদের বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এর চেয়ে বিদেশি শব্দ যেমন আখের, এটা আরবি শব্দ, আরবি ভাষা থেকে এসেছে আখের। আর কার্তুজ মানে ফরাসি শব্দ থেকে, ফরাসি ভাষা থেকে এসেছে। উমরা ফার্সি ভাষা থেকে এসেছে। কলেজ, স্কুল এগুলো ইংরেজি ভাষা থেকে এসেছে। এরকম বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষায় বহুল পরিমাণে ইংরেজি শব্দ ব্যবহৃত হচ্ছে। এই 5 প্রকার ছাড়াও বাংলা ভাষা আরো কিছু শব্দ রয়েছে, এগুলো হচ্ছে মিশ্র শব্দ। মিশ্র শব্দ কি? কোনো কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে
শব্দ দ্বৈত সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ দেশের সাথে বিদেশি শব্দের মিলন ঘটে যায়, এরকম শব্দই মিশ্র শব্দ। যেমন হেড, মৌলবী। এখানে হেড শব্দটা ইংরেজি শব্দ আর মৌলবীটা ফার্সি শব্দ। তাহলে ইংরেজি আর ফার্সি অর্থাৎ হেড প্লাস মৌলবী, এই দুইটা মিলে হচ্ছে হেড মৌলবী। অনুরূপভাবে ডাক্তারখানা, ডাক্তার ইংরেজি শব্দ, খানা ফার্সি শব্দ। এখন ইংরেজি আর ফার্সি মিলে হলো ডাক্তারখানা। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, পকেট মার, একটা ইংরেজি এবং বাংলা শব্দের সংমিশ্রণ। যেমন পকেট ইংরেজি শব্দ, মার মানে মার, পিটা, পিটানো, অর্থাৎ পকেট মার। তাহলে ইংরেজি বাংলায় মিলে হলো পকেট মার। এ হচ্ছে মিশ্র শব্দ। আরেক প্রকার শব্দ আছে সেটা পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় প্রচলিত শব্দের ভাবানুবাদমূলক প্রতি শব্দকে পারিভাষিক শব্দ বলে। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতি শব্দকে পারিভাষিক শব্দ বলে। যেমন নথি, নথি এটাকে ফাইল বলা হয়, নথি বা ফাইল। মহাব্যবস্থাপক, এটাকে বলা হচ্ছে জেনারেল ম্যানেজার। সমাপ্তি বা ফাইনাল, এগুলো পারিভাষিক শব্দ। আরেকটু উদাহরণ দিচ্ছি, আমার একটু ব্যক্তিগত অভিজ্ঞতা। সেটা হচ্ছে এক সময় ঢাকা ইউনিভার্সিটিতে যাচ্ছি, শাহবাগ মোড়ের থেকে রিকশাওয়ালাকে বলছি, আমি বাংলায় বলছি, ও রিকশাওয়ালা ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন, চলেন। রিকশাওয়ালা প্রত্যুত্তর দিচ্ছে না, আমার হয়তো বুঝতে পারছেন না। আবার বলছি, ভাই ঢাকায় বিশ্ববিদ্যালয়ে যাবো, চলেন। এবারও প্রতিক্রিয়া নয়। সে একটু ধমক হিসেবে বলছি, কে ভাই কথা বলছেন কেন, যাবে না? ভাই ঢাকায় বিশ্ববিদ্যালয়, ও ঢাকা ইউনিভার্সিটি। তখন আমি বলছি বিশ্ববিদ্যালয়, সে বলছে ইউনিভার্সিটি। এই যে শব্দগুলো, এই শব্দগুলো হচ্ছে অর্থাৎ ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি হিসেবে ব্যবহার করছি, বিশ্ববিদ্যালয় হিসেবে ব্যবহার করছি। এই শব্দ হচ্ছে পারিভাষিক শব্দ। তো এই ছিল আজকের উৎস অনুযায়ী বাংলা শব্দের আলোচনা, অর্থাৎ বাংলা শব্দের গঠন আলোচনা। তো আগামীতে আবারও দেখা হবে, কথা হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ইতি টানছি। তোমরা ঘরে বসে ভালোভাবে অধ্যয়ন করো, প্রচুর চেষ্টা করো, পরিশ্রম করো। পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে।